সূর্য রাশি পরিবর্তন করছে 15ই জুন এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু সূর্য থাকছে এবং অবস্থান করবে হচ্ছে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে থাকবে। সূর্যের পরিবর্তন 1 মাসের জন্য হয়, 1 মাস পরে আবার রাশি পরিবর্তন করবে। তো যাই হোক, মৃগশিরা নক্ষত্রে সূর্য থাকছে হচ্ছে 15ই জুন থেকে একদম 22শে জুন পর্যন্ত। তারপরে 23শে জুন থেকে একদম 5ই জুলাই পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে এবং তারপরে চলে আসবে আবার 6 তারিখ থেকে থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। তো এই তো হচ্ছে নক্ষত্রে অবস্থান সূর্যদেবের। তো সূর্যদেবের এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা মকর রাশির ক্ষেত্রে কী রকম প্রভাব ফেলবে, মকর রাশির কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও মকর রাশির সম্পর্কিত এই চ্যানেলে পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গোচরের উপর আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে। চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন, দেখবেন, এছাড়া লগ্ন হিসাবেও দেখতে পারেন। সূর্যদেবের পরিবর্তন করা মানে এই মিথুন রাশিতে 3টি গ্রহ একসাথে অবস্থান করবে। মকর রাশির ক্ষেত্রে মিথুন রাশি হচ্ছে ষষ্ঠ ঘর আর সূর্য হচ্ছে অষ্টমপতি, যেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিতে আবার অপরদিকে মঙ্গল আর কেতু রয়েছে। কেতু রয়েছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র, আর মঙ্গল রয়েছে আবার মঘা নক্ষত্রে এই সময়, যেটা হচ্ছে কেতুর নক্ষত্র। মঘা নক্ষত্রে মঙ্গল আবার 29শে জুন পর্যন্ত থাকবে, তারপর আবার 30শে জুন চলে আসবে আবার পূর্বা ফাল্গুনিতে। পূর্বা ফাল্গুনিতে 22শে জুলাই, তারপরে আবার 23শে জুলাই থেকে থাকবে হচ্ছে উত্তরা ফাল্গুনিতে, মানে একদম শেষের দিকে সূর্যের নক্ষত্র অবস্থান করবে। তো মঙ্গল কেতুর তো জ্যোতি অষ্টম ঘরে অবস্থান। এর আগে মঙ্গল কেতু জ্যোতি সম্পর্কে আলোচনা করেছি। তারপরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, এটাও আলোচনা করেছি যে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করছে আর আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু রাশির 2য় ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে রাহুর সাথে এবং নক্ষত্র পরিবর্তন যোগ তৈরি হয়েছে। একটা অদ্ভুত সময় এই মকর রাশির ক্ষেত্রে। এবার বুধও অবস্থান করছে, বুধও চলে এসছে। এবার যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে, বুধ থাকছে আবার ওই আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে থাকছে এবং সূর্য অবস্থান করছে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে 22 তারিখ পর্যন্ত থাকবে। তো এই যে 3টি গ্রহের অবস্থান, তো এইখানটাতে গ্রহ অস্ত হচ্ছে, এটা ঠিক, দেবগুরু বৃহস্পতি অস্ত হচ্ছে, কিন্তু সূর্য তো অষ্টমপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তাহলে এই অস্তের কিন্তু সেরকম প্রভাব পড়বে না এখানটাতে, বরঞ্চ বলতে গেলে ভালো প্রভাবটাই উঠে আসছে। কারণ 3টি গ্রহেরই বিপরীত রাজযোগ তৈরি হয়ে গেছে। বুধের দ্বারাও বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, কারণ বুধ তো নিজের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বুধের ঘরে অবস্থান করছে দ্বাদশপতি হয়ে, আবার সূর্য অষ্টমপতি হয়ে এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো 3টি বিপরীত রাজযোগ। তো বিপরীত রাজ্য কখন কাজ করবে? যখন বিপরীত পরিস্থিতি হবে তখন। তো যাই হোক, এই অবস্থা থেকে এটা উঠে আসছে যে যতই মুশকিল আসুক, যতই পৃথিবীর গভীর গর্তে পড়ে যাক, মকর রাশি কিন্তু উঠে দাঁড়াতে পারবে। এই জিনিসটা কিন্তু এখান থেকে সংকেত পাওয়া যাচ্ছে। এবং সেনাপতি মঙ্গল আবার অষ্টম ঘরে অবস্থান করছে কেতুর সাথে। তো এখানটাতে কী হবে? গোপন শত্রুগুলো অনেক দিক থেকে নাজেহাল হবে। শত্রুরা এমনি শান্ত হয়ে যাবে এবং বহু দূরে চলে যাবে শত্রুদের দিক থেকে, শত্রুরা অনেক দূরে চলে যাবে এখন মকর রাশির কাছ থেকে। এবং অনেকে ক্ষমাও চাইবে যে দাদা ভুল হয়ে গেছে, অন্যায় করেছিলাম। 7.5-র মধ্যে যে একটা জিনিস চলছিল, তো সেই জিনিসগুলোও হবে যে নিজেদের ভুল কুটিগুলো বুঝতে পারবে যে আমরা অন্যায় করেছি, অন্যায় করে ফেলেছি। তো যার মনুষ্যত্ব থাকবে সে এসে ক্ষমা চাইবে যে দাদা অন্যায় করেছি, আর যার থাকবে না সে এমনি নির্মূল হয়ে যাবে। মকর রাশির ক্ষেত্রে শত্রুদের এমন পরিস্থিতি হয় যে বলতে হয় না, এরা প্রকৃতি এরকমই করে দিয়েছে। মকর রাশির মধ্যে যে শক্তি, যে 3টি নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, তারপর হচ্ছে শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, এদের মধ্যে সেই অটোমেটিক পাওয়ারটা রয়েছে, শনি আবার সেই জাদুটা রয়েছে। এবং 3টি নক্ষত্র নিয়ে যদি বলি তো অনেক কিছু। শ্রবণা নক্ষত্রে 3 পদ দেবতা, যেটা হচ্ছে শিহরি বিষ্ণু, যে মকর রাশির বলতে হয় না এগুলো কথা, আলোচনা করছি ইউটিউবে, যে 3 পদে 2 পদই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মেপে নিয়েছিল। তো যেরকম এরা চুপচাপ শান্ত থাকে, মনে হয় যে কিছুই
করবে না। এদের যখন মেন ঝাপট দেয় না, তখন সহ্য করা মুশকিল হয়ে যায়। কাউকে যদি বলে যে আমি তোমাকে দেখে নিব, তাহলে কিন্তু হয়ে গেল। মকর চট করে খেপে না, আর খেপতেও চায় না, কারণ এই শোভনা নক্ষত্র হচ্ছে বিশ্ববিধাতা যে শ্রীহরি বিষ্ণু, তার নক্ষত্র। বামন অবতার নিয়েছিল, সবার লাস্টের পদ মাথায় দিয়েছিল হচ্ছে বলির মাথায়, তো বলি তো পাতালে চলে গেল। আর ওদিকে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, তো প্রাচীর এক কথায় বলতে গেলে। তো যার পিছনে দাঁড়িয়ে যাবে সে এক কথায় নির্ভীক হয়ে যাবে। আর অপর দিকে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। অষ্টবসু হচ্ছে দেবতা, অধিপতি দেবতা অষ্টবসু। তো যাই হোক, যেদিন সময় হবে সেদিন নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো এই সময়কালে তিনটি বিপরীত রাজ্য একদম ষষ্ঠ ঘরেই তৈরি হচ্ছে। আর ষষ্ঠ ঘরটা হচ্ছে কি শত্রুদের ঘর, রোগ রিপু ঋণের ঘর। এখন সব দিক থেকে ভালো উন্নতির সংকেত এই সময়কালে পাওয়া যাচ্ছে, কারণ শুক্র কর্মের ঘরের অধিপতি শুক্রদেব কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরকে দেখছে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম শুভ দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে। সূর্য, তারপরে দেবগুরু বৃহস্পতি বুধের মিলিত দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবার এই যে জুতিটা তৈরি হয়েছে তিনটি গ্রহের একসাথে, যে প্রভাব, সেই প্রভাবগুলো কিন্তু ওই তিনটি ঘরে পড়বে, যেখানটাতে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়বে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর বলছি, পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘর অ্যাক্টিভ হচ্ছে। দ্বাদশ ঘরে পড়ছে, দ্বাদশ ঘর অ্যাক্টিভ হচ্ছে। ধনসম্পত্তির ঘরে পড়ছে, ধনসম্পত্তির ঘর অ্যাক্টিভ হচ্ছে। এবং এই যোগে বুধ যে অবস্থান করছে, বুধ কিন্তু তার মূল ত্রিকোণ থেকে চতুর্থ ঘর ডিস্টেন্স, অর্থাৎ কেন্দ্রের সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। তো ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। অষ্টমপতি সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান হচ্ছে, প্রবল শত্রুয়ান্তা যোগ তৈরি হবে। এবং যাদের আনএক্সপেক্টেড অর্থ, যে সমস্ত জিনিসগুলো আনএক্সপেক্টেড ছিল, যে পাওয়া যাচ্ছিল না, কোনো পৈতৃক সম্পত্তি বিবাদ ছিল বা কোনো সম্পত্তি গণ্ডিত কোনো অশান্তি ছিল, সেগুলো অশান্তির নির্মূল হবে। কারণ দৃষ্টিটা পড়ছে একদম দ্বাদশ ঘরে। কোর্ট কেস মোকদ্দমা এগুলোর দিক থেকে যথেষ্ট সফলতা। শনি দুর্দান্ত জায়গায় বসে রয়েছে, তৃতীয় ঘরে শনি বসে রয়েছে। শনি যে তৃতীয় ঘরে অবস্থান, এটা কাগজপত্র মেনটেনের ঘর। যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব আর হচ্ছে ডকুমেন্টেন্সি, এগুলো মেনটেন করতে হবে। সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। রোজগারের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে। কারণ আমাদের যে এখন সমাজটা তৈরি হয়েছে, এখানটাতে শুধু কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, এই সমস্ত জিনিস। ভ্রাতৃত্ববোধ তো নাই, শুধু একে ওকে পিছনে লাগা, এই জিনিস। তো রোজগারের ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। প্রবল শত্রুহন্তা যোগ তৈরি হচ্ছে, প্রবল। তিনটি গ্রহ একসাথে অবস্থান, তা আবার শত্রুদের ঘরে। তো অনেক ভালো অবস্থান এই তিনটি গ্রহের অবস্থান। এটা একটা বলতে গেলে জয়ের চিহ্ন বোঝাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে অবস্থান, সাথে বুধ রয়েছে। শত্রুরা যেরকম জাত হবে, সেরকম যারা নিজের কর্মকে ঋণের জন্য চেষ্টা করছেন, সেই ঋণের দিক থেকে সফলতা পাবে। অসুখ বিসুখ, যদি কোনো গম্ভীর অসুখ বিসুখ থাকে, দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই অসুখ বিসুখ ইমপ্রুভ হবে, ভালোর দিকে যাবে। যে জুতিগুলো তৈরি হচ্ছে, দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের জুতি সব থেকে সর্বশ্রেষ্ঠ জুতি। তারপরে বুধাদিত্য যোগ মকর রাশির চরিত্রকে আরও খুব ভালো করে দিবে, ব্রাইট করে দিবে, উজ্জ্বল করে দিবে। কারণ বুধাদিত্য যোগ এমন একটি যোগ, এটা সজ্জন ব্যক্তিদের মধ্যে থাকে, যথেষ্ট জ্ঞান হয় এবং বিশ্বাসের পাত্র হয়। অষ্টমপতি সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যারা সরকারি এক্সামের জন্য চেষ্টা করছেন, বা যাদের সরকারি ক্ষেত্রে কোনো রকম কাগজপত্র আটকে ছিল, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, প্রমোশন লেটার, তারপরে ট্রান্সফার লেটার, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা, তাদের কাজগুলো ভালো হবে। যাদের পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, গ্রিন কার্ড সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, এগুলো কাজ যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতির সাথে বুধ অবস্থান করছে এবং তার সাথে আবার সূর্য অবস্থান করছে। বুধ হচ্ছে কি নবম ঘরের অধিপতি। নবম ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়, দূরযাত্রা জিনিসটাকে বোঝানো হয়, আবার পিতার সাথে সম্পর্ক জিনিসটাও বোঝানো হয়। তো এখানটাতে সূর্য অবস্থান করছে। তাহলে কী হবে এই জায়গাটাতে, যে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সেই কাজগুলো হবে। শিক্ষার দিক থেকে যথেষ্ট সহায়ক হবে। আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সূর্যের এই অবস্থানে। তো যাই হোক, 15 জুন থেকে 22 জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্রের সম্পর্কে এর আগে বহু কিছু আলোচনা করেছি, যে মৃগশিরা নক্ষত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা, তার উপর দুটি সিং, হরিণের দুরন্ত গতি, প্রতিভা, এগুলো যথেষ্ট জিনিস উঠে আসবে মকর রাশির ক্ষেত্রে।
এবং খোঁজ প্রকৃতি জিনিসটা উঠে আসবে। এবং এই সময়কালে যে আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে, যারা গবেষণা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, খুবই ভালো সময়। তবে এই সময়কালে আবার কি যে বিশ্বাসঘাতকতা, যেহেতু সূর্য মৃগশিরাতে অবস্থান করছে, তো এরকম বিশ্বাসঘাতকরা যারা বিশ্বাসঘাতকতা করবে তারাও কিন্তু সাবধান, তাদেরকে কিন্তু মানে সে শাস্তি জিনিসটাও পেয়ে যাবে। যে চোখের সামনে এমন কোনো ঘাতক উঠে চলে আসলো, সেই তারা কিন্তু আবার শাস্তি পাবে প্রশাসনের দিক থেকে, যে এরকম জায়গাতে যেতে পারে যে আমার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ যারা বিশ্বাসঘাতকতা মকর রাশির সাথে করেছে তারা বিশেষভাবে এই সময়কালে নাজেহাল হবে। এবং 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত থাকবে হচ্ছে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে থাকবে। এই সময়কালে আবার শুক্রেরও রাশি পরিবর্তন হয়ে যাবে, শুক্রও চলে আসবে হচ্ছে পঞ্চম ঘরে, নিজের সাধারণ রাশি বৃষ রাশিতে চলে আসবে, পঞ্চম ঘরে অবস্থান করবে এবং লাভের ঘরে দৃষ্টি থাকবে। কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে আসবে। আবার ওদিকে বুধ রাশি পরিবর্তন করে ফেলবে, সূর্য আর দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকবে। তো এই সময়কালেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা গবেষণা ক্ষেত্রে জড়িত রয়েছেন, মনোবিজ্ঞানী, গোয়েন্দার কাজে যুক্ত রয়েছেন, সমস্ত এই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। প্রযুক্তি বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়, কারণ রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাহুর নক্ষত্রের সঙ্গে, আবার সূর্যদেবও রয়েছে, সূর্য অবস্থান করছে আদ্রা নক্ষত্রে। আর্থিক উন্নতির যথেষ্ট ভালো সময়। শুক্রদেবের যে পরিবর্তনটা হচ্ছে, পঞ্চম ঘরে শুক্র অবস্থান করবে, যথেষ্ট ভালো ফল। এদিকে দুটি গ্রহ সূর্য আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান, যে কোনো দিক থেকে বিপুল মান সম্মানের অধিকারী হবে এই মকর রাশি। খুবই ভালো সময় আসতে যাচ্ছে। তারপরে আবার জুলাই মাসের 6 তারিখে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে এই সূর্যদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। খুবই ভালো সময়। সেই সময়ও একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে, আত্মবিশ্লেষণকারী হবে, আত্মবিশ্লেষণ করবে, ধর্মের পথে চলা, ধর্মের জ্ঞান যথেষ্ট লাভ করবে এই সময়। রাজাই তো রক্ষা করে, তো রাজা এখন অবস্থান করবে গুরুর নক্ষত্রে, তাহলে গুরু কী দিবে? ধর্মের জ্ঞান দিবে। অর্থাৎ ধর্মকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এই সূর্যের, যার জন্য সূর্য নবম ঘরে অতি বিশিষ্ট কারক হয়। আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে, সোশ্যাল কাজ যথেষ্ট করার মন চাইবে, সমাজের জন্য কিছু করি এরকম চিন্তাভাবনা উঠে আসবে। এই সময়কালেও শত্রুরা যথেষ্ট দূরে থাকবে, শত্রুদের আর সেই চিন্তাভাবনা, সেই মনোভাব জিনিসটা থাকবে না। খুবই ভালো সময়। এই তিনটি যে গ্রহের জুতি এবং এই যে বিপরীত রাজযোগ, তারপর আবার অষ্টম ঘরে মঙ্গল কেতু এবং মাসের শেষের দিকে শুক্রের রাশি পরিবর্তন, খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে। বুধের যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো। ভাগ্যের ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিবে, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি রাশিকে দেখবে। এই যোগটাও তো যথেষ্ট ভালো। পঞ্চমপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, আবার শনি তৃতীয় ঘরে অবস্থান করে ভাগ্যের ঘরকে দেখছে, খুবই ভালো যোগ। তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুতি, অনেক দিক থেকে সফলতার দুয়ার। আর এখন তো শুনতে পাচ্ছি, আমাকে তো মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে বহু মকর রাশির জাতক জাতিকারা এখন উন্নতির চরম পথে যাচ্ছে। তো যাই হোক, সবার ক্ষেত্রে তো সমান হবে না, অনেকের হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন জীবনে, কারণ এখন ভালো সময় রয়েছে। এবং এর পরে যখন আবার শনি রাশি পরিবর্তন করবে, তখন শনি কিন্তু নীচ অবস্থায় চলে আসবে। শনি নীচ অবস্থায় কী ফল দেবে, এর মধ্যে একটা ভালো ভিডিও দিব, যে সেটাতে বুঝতে পারবেন আগামী দিনে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই মকর রাশিকে। তার জন্য আগে থেকেই প্রস্তুত, মানে সেই রকম একটা ভিডিও দিব, যে যাতে বুঝতে পারবেন যে নীচ অবস্থায় শনি কী কী ক্ষতি করতে পারে, কি হতে পারে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং তার সাথে বজরংবলীর দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দিবেন বাবার কাজে। তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, অষ্টমপতি সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতাকে সম্মান করবেন। মন্দিরে পূজারীদের অবশ্যই দান দক্ষিণা দিবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো সময় হবে। এখন মনোবল মকর রাশির আরও তুঙ্গে উঠবে, খুবই ভালো মানে গ্রহদের অবস্থান। 12টি রাশির মধ্যে মকর রাশির মানে যথেষ্ট ভালো অবস্থান। মকর রাশি তো একমাত্র রাশি যে বিশ্বাসের যে জায়গাটা সেটা তো মকর রাশি, কারণ ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেবী এই রাশির সর্বে সর্বা।
তো শনি যথেষ্ট ভালো ঘরে অবস্থান করছে, রাশির ভাগ্যের ঘরে দৃষ্টি। এই যে প্রত্যেকটা ভিডিওতে আমি মকর রাশির কেন বলি যে গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে, কারণ নবম ঘরটা হচ্ছে কি, নবম ঘরটা হচ্ছে ধর্মের ঘর, যেটা হচ্ছে গুরুর ঘর। আর গুরুর ঘরের সপ্তম ঘর হচ্ছে তৃতীয় ঘর। তো তৃতীয় ঘরে যদি রাশির অধিপতি অবস্থান করে তাহলে কি হচ্ছে, তৃতীয় ঘরটা তো শিষ্যের ঘর, তাহলে গুরু শিষ্যের তো একটা সংযোগ তৈরি হচ্ছে। যার জন্যই বলি আমি বারবার করে যে এখন যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন বা গুরুর সান্নিধ্যে থাকবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, ঈশ্বরের কৃপা দৃষ্টি যেন আপনাদের এবং আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর থাকে, এটাই প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আনন্দে থাকেন। নমস্কার, ধন্যবাদ।